Officially, this is our lecture 4, and for my sickness, we have missed one class. So, আশা করি যদি আমি দেখি যে আমাদের ইয়াটা কন্টিনিউ মানে সিলেবাস কমপ্লিটের প্রবলেম আছে, ইন দ্যাট কেস আই উইল টেক অ্যান মেকআপ ক্লাসেস, বাট এটা রিসেন্ট টাইমে নিব না, আমি হয়তো এটা পরবর্তীতে একটা সময় মেকআপ ক্লাসটা নিয়ে নিব। আচ্ছা, আজকে ক্লাসে একটা বেসিক কথা আছে। এখন থেকে হচ্ছে আমি ম্যানুয়ালি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব, মানে ক্লাসেই একটা টাইমে আমি রোল কল করে নিব এবং রোল কল করে ম্যানুয়ালি আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিব। আমার একটা এক্সেল শিট ডাউনলোড করে নিয়েছি আমি, এটা আপনার হচ্ছে প্রিন্টও করে রেখেছি। তো আমি ওখান থেকে আপনাদের হচ্ছে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স আমার মাইক্রো ক্লাসে মানে প্রথম দিকে আমি অ্যাটেন্ডেন্স মাইক্রো না, স্প্রিং সেমিস্টার যদি কারোর সাথে আমি ক্লাস পেয়ে থাকি তখন আমাদের প্রিন্টেড অ্যাটেন্ডেন্স শিট ছিল। ওখানে হচ্ছে আমি যেটা করেছি যে অনেকের হচ্ছে গিয়ে তখন হচ্ছে আমি ক্লাসে অ্যাটেন্ডেন্স নিতাম এবং ওই সময় বিজনেস ম্যাথে যারা ছিলেন তারা মোটামুটি একদম নোন ফেস ছিলেন, সবাইকে চিনি এরকম ছিল। তো সেক্ষেত্রে আমাদের যেটা হতো যে আমি ক্লাস শেষে অটো অ্যাটেন্ডেন্সটা আমি বলতাম যে আমি হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছে, এরকম একটা বিষয় ছিল মনে হয়, তাই না? আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিতাম। তো জি আমি ম্যাম। মানে আপনাদের অ্যাটেন্ডেন্স এরকম রোল কলও করতাম না, বলতাম যে আচ্ছা ঠিক আছে সবাই আছেন, তো আমি ওটা দেখে দিয়ে দিয়েছে, এভাবে দিয়ে দিতাম অ্যাটেন্ডেন্স গুলো। তো এটা এবার শুরু করব মেনটেন করা। আমি বললাম যে যেটা ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স যেটা দেওয়া, আমরা যেটা ক্লাসে যেভাবে মেনটেন করি এটা দেওয়া শুরু করব। আর প্রথম দিকে তো আমি হয়তো রোল কলই করব, আর পরবর্তীতে আমি ম্যানুয়ালি দিয়ে দেওয়া শুরু করব। আর এখন এটা নেওয়ার রিজনটাও বলে দিই, কজ দেখা যাচ্ছে যে জুমে আপনাদের যে অটো অ্যাটেন্ডেন্স ইয়াটা হয়, সেটা অনেক ক্ষেত্রে কিছু ইনফরমেশন আমার মিসিং হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আবার হচ্ছে গিয়ে ক্রস চেক করে অনেক সময় অনেকে যে ইমেইল অ্যাড্রেস দিয়ে ঢুকেছেন ওটা থেকে অনেক সময় স্টুডেন্ট আইডেন্টিফাই করা যায় না। তো আমার তো দরকার নেই ডিসস্যাটিসফ্যাকশন অ্যারাইজ করা, আপনাদের যতটুকু আপনাদের আছে আমি সেখান থেকে নিয়ে নিলাম। এই কারণে আমার যেহেতু সুযোগ আছে আমি হচ্ছে গিয়ে যেটা বলছেন যে ম্যানুয়ালি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব। আজকে হচ্ছে যেহেতু শুরুতেই সবাই আছেন, আমি শুরুতে একটা অ্যাটেন্ডেন্স নিয়ে রাখি, দেন হচ্ছে আচ্ছা এখন আর একটু পরে নেবো যেহেতু এখনো বৃষ্টিও হচ্ছে। তো আমি মোটামুটি 5-10 মিনিটের মধ্যে আলাদা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে বলবো, যে এখন থেকে এইভাবে আসবে, সো আপনাকে কষ্ট করে চ্যাট বক্সে না আমার আইডি দিতে হবে না। Now let's talk about the topic we have covered. In last class, we talked about the circular flow diagram in macroeconomics. So basically, in micro, we get ideas how an individual connected in whole economy from the concept that is the circular flow diagram. So now in macro basis, that means when I talk about the economics in a large scale, um, that means there in that cases you are not the only decision maker, all the individual will be together and they will be the decision maker, or all the firm will be together, they will be the decision maker, then there will be government. So in that scenario, that means when there is lots of decision maker and they are doing the same thing, in that case how you are related in the total economy. So that can be find out from the circular flow diagram in macroeconomics. So আমরা ওটা নিয়ে স্টাডি করেছিলাম যে কিভাবে আসলে সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা ওয়ার্ক করছে, এবং সেখান থেকে কিন্তু আমরা এটাও ফাইন্ড আউট করেছিলাম যে জাস্ট লাইক দ্য মাইক্রো আমরা দেখছিলাম যে ঠিকই কিন্তু মানি ফ্লো বা ডলার ফ্লোটা আমাদের যেভাবে যাচ্ছিল আমরা যেভাবে শিখে এসেছি ঠিক একইভাবে ম্যাক্রোতেও কিন্তু কাজ করে। তো আমি ওখানে যেটা বলেছিলাম যে সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা হচ্ছে এখানে ওপেন অ্যাক্সেস হিসেবেই থাকবে, যেহেতু টপিকটা আমাদের জন্য হচ্ছে গিয়ে আমাদের বইয়ে টপিকটার ইমেজটা নাই, আমি ইমেজটা আপনাদের সাথে এই জন্য গুগল ক্লাসরুমে শেয়ার করেছি, আমাকে ইমেজ থেকে আপনারা স্টাডি করবেন। দেন আমরা চ্যাপ্টার 1 কভার করে আসছি। চ্যাপ্টার 1 বেসিক্যালি টকস অ্যাবাউট will give you some basic idea about the macroeconomics. So for that purposes same thing আমরা যেটা পড়ে আসছিলাম যে স্কার্সিটি সম্পর্কে জেনেছি, ইনসেন্টিভ সম্পর্কে, আবার যে ছোট ছোট ডেফিনেশন যেগুলো আমাদের দরকার ছিল সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। জেনে আমরা ইকোনমিক্স এর ডেফিনেশনে গিয়েছি, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এগুলো সম্পর্কে জানছিলাম। দেন হচ্ছে আমরা টু বিগ কোশ্চেন ইকোনমিক্স এর মধ্যে ফার্স্ট বিগ কোশ্চেন যেটা ছিল সেটা কভার আপ করেছি, দ্যাট ইজ
when we go for any kind of production of goods and services, we are facing uh, a big question, that is for whom, sorry, for what to produce, how to produce, or for whom to produce. তো এই তিনটা কোশ্চেন আমরা মেইনলি ফোকাস করে এগিয়েছিলাম যে কিভাবে এই তিনটা কোশ্চেন থেকে আমরা হচ্ছে গিয়ে গুডস এন্ড সার্ভিস প্রোডাকশনে যাচ্ছি ইন ম্যাক্রো সেন্স। যেমন ম্যাক্রোতে আমি একটা লার্জ স্কেলে যখন প্রোডাকশনে যাচ্ছি, আমি আসলে কার জন্য তৈরি করব, কি তৈরি করব, এবং কতটুকু পরিমাণ ভাবে তৈরি করব, কোন গুডস এন্ড সার্ভিস তৈরি করব, এই সব কিছু প্রশ্ন অ্যারাইজ হয়, সেগুলো নিয়ে কিন্তু আমরা স্টাডি করেছিলাম। এখন তারপরে হচ্ছে গিয়ে আমরা যেটা দেখলাম যে সেটা হচ্ছে গিয়ে তারপরে আমাদের সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা এসেছিল আপনাদের হচ্ছে কনসেপ্ট ওয়াইজ, এবং ফাইনালি আমরা কিছু ছোট ছোট টপিক পড়েছিলাম যেখানে আমি আইডিয়া দিচ্ছিলাম যে যেটা আমাদের 10 প্রিন্সিপাল কভার করে আছে, দ্যাট ইজ দ্য ইকোনমিক ওয়ে অফ থিঙ্কিং। যেখানে আমরা যে 10 প্রিন্সিপাল অফ ইকোনমিক্স পড়েছিলাম সেটারই অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন ইন ম্যাক্রো লেভেল। এতো এতটুকু শিখেছিলাম, এবং দেন ওয়াই উই কনসিডার ইকোনমিক্স অ্যাজ এ সোশ্যাল সায়েন্স সাবজেক্ট অর অ্যাজ এ সাবজেক্ট ফ্রম পিওর সায়েন্স, ও সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। এভাবে শেষ করেছি। তো আমি বলেছিলাম যে আমি কোশ্চেন গুলো কিভাবে করি এটা বোঝার জন্য আমি যে টপিক গুলো কভার করি সেটার নিচে রিভিউ কোশ্চেন আছে। আমি বলেছিলাম যে রিভিউ কোশ্চেন গুলো নিয়ে একটু এমফাসাইজ করতে, আপনারা ওখান থেকে কিন্তু কোশ্চেন করবেন। কারণ আমি কিন্তু এই যে বলি নাই যে আমি এখান থেকে আসলে প্রশ্ন করবো সোশ্যাল সায়েন্স বা এটা জাস্ট আমরা পড়ে আসি, তো এটা রিভিউ কোশ্চেন হয়তো দেখা দরকার, কিন্তু প্রথম দিকে যে টপিক গুলো আমি কথা বললাম সেখানে কিন্তু আমি ওগুলো আমাদের যে স্টাডি করা, তো ওখানে আমরা রিভিউ কোশ্চেন গুলো সলভ করলে আই হোপ আপনাদের মানে কোশ্চেন নিয়ে যে কোশ্চেন কেমন আসতে পারে সেটা নিয়ে কিন্তু আপনাদের একটা আইডিয়া থাকবে। নাও দেন ইন যদিও আমার এই চ্যাপ্টারে যে অ্যাপেন্ডিক্স আছে, আপনার পার্কিনের আবার একটা অসুবিধা হচ্ছে, চ্যাপ্টারের মধ্যে যাই থাকুক ওনার অ্যাপেন্ডিক্সটা অনেক বড় হয়। আমার প্ল্যান ছিল যে অ্যাপেন্ডিক্সে কিছু টাইপ অফ গ্রাফস নিয়ে কথা বলেছে, এগুলা নিয়ে আলোচনা করো। তো পরে দেখলাম যে এটা আসলে হিউজ টাইম কনজিউমিং বিষয়, যে আমি যদি এখন এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে কথা বলতে থাকি, বিকজ এখানে পজিটিভ গ্রাফ, নেগেটিভ গ্রাফ, স্ক্যাটার ডায়াগ্রাম, সরি, দেন গ্রুপ ডেটা, নন গ্রুপ ডেটা, এগুলো নিয়ে কিন্তু কথা বলেছে। তো ইট উইল বি ভেরি টাইম কনজিউমিং থিং। তো আমার যতটুকু মনে পড়ে যে আমি যখন ডিমান্ড সাপ্লাই পড়েছিলাম, যে পজিটিভ রিলেশনশিপ, নেগেটিভ রিলেশনশিপ, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখান থেকে আসলে আপনাদের আইডিয়া থাকার কথা। আর ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, এটা হয়তো আমাদের যখন আসবে কাজ প্রয়োজন হয়, আমি হয়তো সেটা হচ্ছে গিয়ে আপনার ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্টটা পরবর্তীতে আলোচনা করে নেবো, যে আমাদের রিলেটেড টপিকের মধ্যে কখনো চলে আসে। তো এই ছিল হচ্ছে কি, এই জন্য অ্যাপেন্ডিক্সটা আমি আর টাচ করছি না। আজকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2 এ। সরি, আমি ভুল বলছি, চ্যাপ্টার 2 টা আমরা স্কিপ করবো, আমরা চ্যাপ্টার 2 তে যাব না। চ্যাপ্টার 2 অ্যাকচুয়ালি টক অ্যাবাউট দ্য প্রোডাকশন পসিবিলিটি, ফ্রন্টিয়ার এন্ড অপরচুনিটি কস্ট। জাস্ট ওই যে বললাম যে মাইক্রো যেভাবে আসলে কন্টিনিউটিটা ছিল, ম্যাক্রো কন্টিনিউটিটা অনেকটা এরকম। সো প্রোডাকশন পসিবিলিটি, ফ্রন্টিয়ার এন্ড অপরচুনিটি কস্ট নিয়ে চ্যাপ্টার 2 তে হচ্ছে কি কথা বলেছে। তো ওটা নিয়ে হচ্ছে গিয়ে আমরা চ্যাপ্টার 2 এর ওটাতে হচ্ছে আলোচনা করব না। আচ্ছা, আমি আমার কিছু স্টুডেন্টে দেখতে পাচ্ছি ক্যামেরা অন হয়ে গেছে। ক্যামেরাটা অফ করার জন্য জাস্ট হচ্ছে কি ভিডিও যে অপশনটা আছে, ওটা ক্রস বাটনটা মানে ওটার উপর প্রেস করলেই আপনার ক্যামেরাটা অফ হয়ে যায়। তো দ্যাট যদি কোনো কারণে টাচ লেগে অন হয়ে যায় তো কোনো সমস্যা নেই, ওটা জাস্ট এভাবে ক্লোজ করে ফেলতে পারবেন। তো আসলে আজকে আমরা যে চ্যাপ্টারটাতে ফোকাস করবো, দ্যাট ইজ অ্যাবাউট দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই। ভেরি ইজি চ্যাপ্টার ফর আস, বিকজ আমি যেটা দেখেছিলাম যে স্টুডেন্টদের সবচেয়ে ভালো আইডিয়া যেটা ছিল মাইক্রোতে, দ্যাট ইজ ফ্রম দ্য চ্যাপ্টার অফ ডিমান্ড এন্ড সাপ্লাই। তো এটা যদিও অলমোস্ট ডিমান্ড এন্ড সাপ্লাই চ্যাপ্টারটা আমরা এখানে ম্যাক্রোতে যেটা পড়বো এটা মাইক্রো রিপিট। তারপরে একটু বলে দিচ্ছি, এই চ্যাপ্টারটা পড়ানোর রিজনটা হচ্ছে, এই চ্যাপ্টারটা পড়ানোর পরে আমি চলে যাব হচ্ছে কি চ্যাপ্টার 10 এ। মেইনলি এখান থেকে আমরা বেসিক আইডিয়া গুলো আবারও ক্লিয়ার করে আসবো, তারপর আসলে আমরা এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই সম্পর্কে জানবো। কারণ আসলে মাইক্রো ইকোনমিক্স আমি ইন্ডিভিজুয়াল ডিমান্ড বা সাপ্লাই নিয়ে কথা বলতে পারি, যে আমি একা একটা ডিমান্ড করছি, একা সাপ্লাই করছি, এগুলো নিয়ে আসলে ম্যাক্রো কথা বলে না।
কথা বলে হচ্ছে যে ওভারঅল ডিমান্ড নিয়ে, ওভারঅল সাপ্লাই নিয়ে। সো ওভারঅল ডিমান্ড সাপ্লাইটা অ্যাকচুয়ালি কি, দ্যাট ইজ এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই। তো এগুলো নিয়ে আসলে মেইন আইডিয়াস গুলো আমাদের এই চ্যাপ্টারে দেওয়া। তো ওটাই আসলে আমাদের পড়তে হবে। তো ওটার আগে যে বেসিক থিং গুলো তো জানতে হবে যে আসলেই ডিমান্ড সাপ্লাই কি, বা ম্যাক্রোতে আসলে ডিমান্ড সাপ্লাইটাকে কিভাবে ডিফাইন করছে, ইজ দেয়ার এনি ল বিহাইন্ড ইট অর নট, হাউ দ্য গ্রাফ উইল লুক লাইক। তো সাম বেসিক কোশ্চেন চলেই আসে। তো ওইটার জন্য হচ্ছে কি আমরা আগে ওগুলো সম্পর্কে জানবো, জেনে হচ্ছে গিয়ে আমরা আমাদের যে চ্যাপ্টার 10-এ চলে যাব, যে আমরা এগ্রিগেট মানে মানে টোটাল টার্ম অর্থাৎ এগ্রিগেট লেভেলে কিভাবে হচ্ছে গিয়ে ডিমান্ড সাপ্লাইটাকে আমরা মেজার করছি। তো এই কারণে আমরা কিন্তু কন্টিনিউটি ব্রেক করব, অর্থাৎ আমরা চ্যাপ্টার 3 পড়ার পরে আমরা কিন্তু আবার চ্যাপ্টার 10-এ চলে যাব, যেখানে আমরা এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই সম্পর্কে পড়বো, এবং দেন আমরা চ্যাপ্টার 4-এ আসবো গ্রোথ, জিডিপির উপরে স্টাডি করার জন্য, জিডিপি এন্ড গ্রোথ রেট। So in this chapter, that means from the chapter 3, after completing this chapter, what will be your learning outcome? Yes, there is lots of interesting learning outcome. That is, you will get to know about uh, the the market system. What that means, what is competitive market, and how the price is actually, what can I say? How the price is treated as an opportunity cost in competitive market. Then we know that what is demand, but there are some influences, that means the factors which have some influence on demand, or there are some factors which have influence on supply. So you will get to know about them very clearly, and আমরা যে factors গুলো দেখলাম সেই factors গুলো আরো elaborately পড়ে আসবো। Then আসলে আমরা দেখবো যে then the opposite relationship of demand and supply, how we reach in the equilibrium, and how we determine the price and quantity of product that going to be produced and sell. So we'll get to know about that, and then we try to find out a model, we will try to develop a model, and find out the price and quantities from that. So কমন সেন্স কিছু বলি, যেমন এখন হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি in recent time in Bangladesh the price of potatoes is too high. Like in normal time the per kg potato like 10 to 20 টাকা per kg. আমি নিজেই এমন হয়েছে 10 টাকা কেজি ছিল, 15 টাকা কেজি ছিল। তো আমি কি করেছি, প্রচুর পটেটো পারচেজ করে নিয়ে এসে বাসায় বসে পটেটো চিপস বানাই, প্রিজার্ভ করেছে ফিউচারের জন্য। তো তখন যেই টাকা মানে যে মানে আলুটা আমাদের দেশে লাইক আপনি যদি রাইসের সাথে কম্পেয়ার করি খুব ইজিলি প্রডিউস হয়, ওই ক্ষেত্রে বলছি যে আলুটাও দেখা যায় যে প্লেন্টি অফ অ্যামাউন্ট আমাদের দেশে প্রডিউস হচ্ছে। তো হঠাৎ করে আলুর একটা কৃত্রিম আমরা একটা সংকট দেখতে পাচ্ছি, আমি এটাকে কৃত্রিম সংকটই বলবো কারণ আমাদের দেশে প্রোডাকশন অতটা লো হয়নি। তো সেখান থেকে আলুর কিন্তু একটা দাম বেড়ে গেছে, এবং আলুর দাম বাড়াটার ক্ষেত্রে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, আলু কিন্তু একটা মানে যেটাকে বলা যায় যে আলুর ডিমান্ড কার্ভটা কাইন্ড অফ ইনএলাস্টিক। মানে আমি যদি এলাস্টিক দিয়েও ধরতে চাই, মানে প্রাইস সেনসিটিভ না, প্রাইস ইনসেনসিটিভ, মানে ইনএলাস্টিক এর কথা বলছি। যে আমার আমরা যদি এলাস্টিসিটি, আমার মনে হয় যে স্টুডেন্ট আপনাদের মানে আপনারা যেহেতু পড়ে আসছেন মনে একটু হলেও আছে যে প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা কি দেখছেন, যে হাউ মাচ দ্য ডিমান্ড উইল বি সেন্সিবল উইথ দ্য চেঞ্জেস ইন প্রাইস। সো ইনএলাস্টিক হওয়া মানে হচ্ছে কি প্রাইস চেঞ্জের সাথে ডিমান্ডে তেমন কোনো পরিবর্তন হবে না। সো দ্যাট মিনস হাই প্রাইস আমি অনেক বেশি বেশি কিনবো, মানে আমার মানে অনেক বেশি বেশি কিনবো না, মানে হাই প্রাইসও দেখা যাবে ডিমান্ডটা ওইভাবে চেঞ্জ হবে না। সো দ্যাট দ্য প্রডিউসার মানে যারা সেলার তারা খুব ভালো মতো একটা প্রফিট মেক করবে। তো আমি আমি যখন আমার মাইক্রো ক্লাসে ইলাস্টিসিটি নিয়ে পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে দেখা যাবে যে যখনই মানে মার্কেটে একটা যেটাকে বলা যায় যে যেটা হবে যে মার্কেটে যখনই হচ্ছে কি আমরা কাজ করতে যাব, আমাদের দেখা যায় যে সরি আমরা যখনই আমি যখন আপনাদের হচ্ছে কি ক্লাস করাচ্ছি, আমি ওখানে কিন্তু বলেছিলাম যে আমরা হচ্ছে কি যখন মার্কেটে স্টাডি করতে যাই যে অ্যাবাউট দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই পোর্শন, তখন দেখা যেত কি যে
মানে যেই প্রোডাক্ট গুলোকে দাম বাড়ে কৃত্রিম ভাবে যে সংকট ক্রিয়েট করে বা যেখান থেকে হচ্ছে সিন্ডিকেট গুলো কাজ করতে দেখবেন যে এই ধরনের বেসিক নিড এর উপরে কাজ করে এমন কোন প্রোডাক্টের উপরে কাজ করে যেটা হচ্ছে কি প্রাইস ইনসেনসিবল অর্থাৎ আমি হাই প্রাইস দেব আমি এটাকে না কিনে থাকতাম সো পটেটো ইজ লাইক দ্যাট তো আমার অনেক বেশি দাম বাড়লেও পটেটো হচ্ছে এমন একটা ভেজিটেবল যেটা প্রত্যেকটা কিছুতে আমরা পারচেস করে থাকি সেটা একইভাবে দেখবেন দাম বাড়বে কিসের দাম বাড়বে তেলের দাম বাড়বে কিছু হলে তেলের দাম বেড়ে যাবে কারণ তেলটা ছাড়া আমাদের হচ্ছে না বা সল্টের দাম বাড়তে পারে সুগারের দাম বাড়তে পারে কিন্তু আপনি কখনই দেখবেন না ইম্পোর্টেড পারফিউমের এরকম হু হু করে দাম বেড়ে গেছে যারা ইম্পোর্টার বা যারা সেলার তারা কিন্তু খুব ভালো মতো জানেন যে ইম্পোর্টেড পারফিউমের যদি এরকম দাম বাড়ে আসলে কি ইম্পোর্টেড পারফিউম পারচেস করবে না বাস ইটস নট আ ডেইলি নেসেসারি থিং বা আপনি কখনো দেখবেন না যে লাইক কক্সেস বাজারে যে 5 স্টার হোটেল গুলো আছে সেগুলোর প্রাইস মানে রুম রেট গুলো আকাশচুম্বী হয়ে গেছে তো ওইটাও এরকম মানে এলাস্টিক একটা থিং আমি না আমার দরকার নেই 5 স্টারে থাকা আমি থাকবো না এরকম একটা বিষয় কাজ করতে পারে কিন্তু দেখা যাবে যে দাম বাড়বে কিসের চালের দাম বাড়বে গমের দাম বাড়বে ডালের দাম বাড়বে বা ধরেন হচ্ছে কি মাছ মাংসের দামও কিন্তু এইভাবে খুব বেশি বাড়ে না বিকজ আপনি যদি আমি মাংস নাই খেতে পারি আমি মাছ নাই খেতে পারি আমি এটা স্কিপ করতে পারি স্পেসিফিক কিছু মাছ আমি স্কিপই করে গেলাম যে যেগুলো না খেলেও আমার হবে তো নর্মালি এগুলো দাম বাড়ে না বাড়ে যেটা হচ্ছে কি যেটা আমাদের ডেইলি বেসিসে ইউজ করতে হবে তো সেটার দাম বাড়ে যেমন রোজার সময় আসলে আমরা কমন একটা জিনিস জানি যে আমাদের হচ্ছে গিয়ে কি হয় বেগুনের দাম বেড়ে যায় বা মরিচের দাম বেড়ে যায় কারণ কি কারণ রোজার সময় এই বেগুনটা বেশি ইউজ হয় ডালের দাম বাড়ে ডালটা বেশি ইউজ হয় মরিচটা বেশি ইউজ হয় চিনির দাম বাড়ে চিনি বেশি ইউজ হয় যেগুলো বেশি ইউজ সেগুলোর দাম বাড়ে কাজ হচ্ছে তারা প্রাইস ইনসেন্সিবল আমার সেটা ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ ফলো করে তো আমি যদি কোনোভাবে দাম বাড়িয়ে দিই আমি কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্টটা পারচেস করতে পারবো তো এই যে কথাগুলো বলছিলাম এখানে সবগুলো ক্ষেত্রে দেখেন দামের সাথে আমি চাহিদা মানে আমি যে প্রোডাক্টটা কিনতে চাচ্ছি সেটা নিয়ে কথা বলছিলাম এবং সেটার সাথে আমি কিন্তু সাপ্লাই নিয়েও কথা বলছিলাম যে আমরা যে ইনএলাস্টিক কিছু প্রোডাক্টের কথা বললাম যে সরি আমরা কিছু প্রোডাক্টের কথা বলবো বিলংস টু ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ যেখান থেকে ওনারা খুব ইজিলি প্রফিট মেক করতে পারবে সেগুলো নিয়ে কথা বলছিলাম দেখেন অল ডিসিশন আর রিলেটেড উইথ দ্য টু কনসেপ্ট হুইচ ইজ demand and supply. So in this chapter, actually, I will talk about the basic function of demand and supply. And আমরা মার্কেট নিয়ে কিছু কথা বলবো এটা বেসিক কথাবার্তা চলে আসবো দেন হচ্ছে গিয়ে দেন আমরা ডিমান্ড এন্ড সাপ্লাইতে চলে যাব ওকে সো প্রথমে আসি মার্কেট আমরা মার্কেট বলতে তো জানি যে মার্কেট ইজ আ প্লেস ওয়্যার দ্য বায়ার এন্ড সেলার আচ্ছা আমি একটু মার্ক করে দেখাচ্ছি আমি কোথায় মার্কেটের ডেফিনিশনটা আমরা বই খুঁজে পাবো স্পটলাইট দিয়ে দেখাচ্ছি তো এই যে জাস্ট আমরা যখনই চ্যাপ্টার 3 স্টার্ট করব পেজ 84 এ একটা পিডিএফ এ 84 পেজে আসবে সেখানে আমরা হচ্ছে কি সেকেন্ড প্যাসেজে আমরা কিন্তু ডেফিনিশনটা খুঁজে পাবো হোয়াট ইজ মার্কেট সেটা কিন্তু খুঁজে পাবো এটা বলে দিচ্ছে পেজ নাম্বারটা দেখানোর জন্য আমরা দেখাচ্ছি যে পেজ 52 ইন ইওর বুক বাট আপনি যখন পিডিএফ এ দেখবেন এটা কিন্তু 84 পেজ সেটাই বলতে চাচ্ছি so এখানে আমরা কিন্তু ডেফিনেশনটা পাবো that is what is market and that is market means there will be two side one is buyer and seller and they are going to exchange either goods and services and they will set a price of that product তারা যখন এক্সচেঞ্জটা করবে প্রোডাক্টের একটা প্রাইস সেট করবে এরকম একটা সিচুয়েশনটাকে আমরা বলেছিলাম মার্কেট so according to that statement my classroom is a market or when we go for any kind of to avail any kind of medical services that's a market or when we purchase anything from online that's a market or আমি যদি একদম ডিরেক্টলি গ্রোসারি থেকে কিছু পারচেজ করেছি that's a market too তো মার্কেট যেটা হয় যে মার্কেটে আমার ইন্টেন্সিটি যেটাকে বলা যাচ্ছে যে বায়ার এবং সেলারদের মধ্যে হচ্ছে গিয়ে মানে সম্পর্কটা কেমন সেটার উপর বেসিস করে কিন্তু আমরা অনেক ধরনের মার্কেট পাই তো এই চ্যাপ্টারে আমরা যে ডিমান্ড এন্ড সাপ্লাই নিয়ে যেটা কথা বলবো সেটা আসলে যেই মার্কেটের উপর বেসিস করে আমরা কথা বলবো মানে যে ডিমান্ড সাপ্লাই নিয়ে আমরা আলোচনা করবো দ্যাট ইজ কম্পিটিটিভ মার্কেট
or in Bangla it's called পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যে বাজারে সবচেয়ে বেশি কম্পিটিশন থাকবে সেটাকে আমরা কম্পিটিটিভ মার্কেট বলছি। So in this market, that means in competitive market, there will be many buyer and many seller. অর্থাৎ কম্পিটিটিভ মার্কেট বলতে আমি বুঝবো যে অনেকগুলো বায়ার থাকবে এবং সেলার থাকবে এবং they cannot influence. That means no single buyer and seller can influence the market price. অর্থাৎ আপনি আমি চাইলেও মার্কেট প্রাইসটাতে ইনফ্লুয়েন্স ফেলতে পারবো না, যে মার্কেট প্রাইসটা কমাতে যাচ্ছি বা বাড়াতে যাচ্ছি এই ধরনের সিচুয়েশনে আমি চাইলেও আসতে পারবো না। এরকম একটা সিচুয়েশন যেই মার্কেটে মানে যে মার্কেটটাতে আমরা খুঁজে পাই সেটাকে আমরা কম্পিটিটিভ মার্কেট বলে থাকছি। সো এবার আসি কম্পিটিটিভ মার্কেটে আমরা যে প্রাইসটা পাচ্ছি সেই প্রাইসটাকে আসলে আমরা হচ্ছে গিয়ে অপরচুনিটি কস্টের সাথে কম্পেয়ার করতে পারি। অপরচুনিটি কস্ট যদি মনে থাকে, দ্য কনসেপ্ট অফ অপরচুনিটি কস্ট মিনস হোয়াট ইউ গিভ আপ টু গেট ইট। ডেফিনেশনটা এরকম যে আমরা কোনো কিছু পাওয়ার জন্য যা যা ছেড়ে আসি দোজ আর আওয়ার অপরচুনিটি কস্ট। সে ফর এক্সাম্পল আজকের এনভায়রনমেন্ট খুবই সুন্দর, আমি সকালে যখন ঘুম থেকে উঠছি খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। সো আমি দেখলাম যে আমার কাছে দুটো চয়েস ছিল, আইদার আই ক্যান কন্ডাক্ট টুডেজ সেশন or I can enjoy the rain and environment. সো আমার কাছে মনে হলো যে না, এত সকালে এত কষ্ট করে ঘুম থেকে উঠেই পড়েছে, তাহলে ক্লাসটা নেই। তো আমার কাছে মনে হলো যে ক্লাস নেওয়াটা আমার জন্য মোর ইম্পর্টেন্ট, সো নাও আই এম ইন ক্লাস। তো এই যে ক্লাসটা নেওয়ার জন্য আমি কি করলাম, যে এত সুন্দর এনভায়রনমেন্ট সেটাকে স্কিপ করলাম, এনভায়রনমেন্টে আমি এনজয় করতে পারতাম সেটাকে ছেড়ে দিলাম, বা আমি এই সময় চাইলে একটু ঘুমাতে পারতাম সেটাকে স্কিপ করে আসলাম। So those are my opportunity cost. That means the sort of task which I have to give up to do something. এই যে ক্লাস করার জন্য, সরি ক্লাসটা নেওয়ার জন্য আমাকে ওই বিষয়গুলোকে ছেড়ে দিতে হচ্ছে, গিভ আপ করতে হচ্ছে, সেটাকে আমরা আসলে অপরচুনিটি কস্ট, সেই কাজগুলোকে অপরচুনিটি কস্ট বলে থাকি। যেমন ধরেন আমি আমার পার্টিসিপেন্ট লিস্টে ফার্স্টে দেখতে পাচ্ছি হচ্ছে কি সঞ্জনা শাহিদ। এখন সঞ্জনার মেবি খুব ঘুম পাচ্ছে, এখন এই ঘুমটা বাদ দিয়ে সে চিন্তা করলো যে না, আমার তো এখন এই ক্লাসটা করতে হবে, কারণ এখন ক্লাসটা যদি শেষ হয়ে যায় আমি আর ক্লাসটা করতে পারবো না। তো সঞ্জনা যদিও ক্লাস করতে ওইভাবে ইচ্ছা করছিল না, ঘুমটা ইম্পর্টেন্ট মনে হচ্ছিল, কিন্তু সে সেটাকে গিভ আপ করে ক্লাসে এসেছে। তো এই যে ঘুমটাকে সে গিভ আপ করলো, এটা হচ্ছে কি ওনার অপরচুনিটি কস্ট, এরকম একটা বিষয় এখানে চলে আসছে। এবার আসি যে অপরচুনিটি কস্ট যখন আমরা ক্যালকুলেশন করি, আমরা প্রাইসটাকে in competitive market we consider price as a term of opportunity cost. যে প্রাইসটা যেটা আমরা সেট করছি এটা আসলে অপরচুনিটি কস্ট মেজার করে আমরা প্রাইসটাকে এখানে কনসিডার করি। কিভাবে সেটা নিয়ে একটু বুঝি। ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে যখন এটা যদি একটু ডিরেক্টলি ফিল করেন, যেমন আমি এখন রেস্টুরেন্টে যে সাপোজ আমি এখন খেয়ে আসতে পারি, এখন রেস্টুরেন্টে যে আমি খেয়ে আসলে আমার দেখা গেল যে রেস্টুরেন্টে আমার বিল আসলো 500 টাকা। এখন আমি কিছু ফুড কনজিউম করলাম সেখানে, which means ওই যে ফুড গুলো কনজিউম করলাম ওগুলো কনজিউম করার জন্য আমাকে 500 টাকা পে করতে হবে। এবার আসি যে এই যে 500 টাকা পে করব, তার মানে কি 500 টাকা আমাকে গিভ আপ করতে হবে না, ছেড়ে দিলে এই 500 টাকা কিন্তু আমি কিছু গেইন করতে পারবো না। তো 500 টাকাটাকে যখন আমি ছেড়ে দিলাম, গিভ আপ করে ফেললাম, তখনই কিন্তু আমি ফুডটা কনজিউম করতে পারছি, হুইচ মিনস আমরা এই 500 টাকা যখন ছেড়ে দিচ্ছি তখন আমার খাবারটা, যদি আমরা ধরে নিচ্ছি যে খাবারের প্রাইসটা হচ্ছে 500 টাকা, দ্যাটস ওয়াই উই আর পেইং দ্যাট, বাট বেসিক্যালি কনসেপ্টে যেটা বলছে যে যখন আমি একটা একটা মূল্য মানে একটা কিছু অ্যাসেট গিভ আপ করছি সেটার এগেইনস্টে কিন্তু আমি ফুডটা পাচ্ছি, এবং যখন ওই ফুডটার ভ্যালু আমার কাছে ওই অ্যাসেটের তুলনায় বেশি তখনই কিন্তু আমরা ফুডটা কনজিউম করব, আদারওয়াইজ না। অনেক সময় দেখবেন যে আমরা কিন্তু সব রেস্টুরেন্টে যাই না, যে রেস্টুরেন্টে মনে হয় যে ইয়েস এই প্রাইসে আমার পক্ষে পসিবল, আমি কিন্তু সেই রেস্টুরেন্টে যে অপরচুনিটি কস্টটা ওরকমই, যে আমি কিন্তু চয়েস মেক করি, যে ট্রেড অফের মতো অনেকটা, যে পিপল ফেসেস ট্রেড অফের মতো, যে আমি যেটাতে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি বেনিফিটেড হবো আমি সেটাই কিন্তু চয়েস করবো। সো আমি পাশাপাশি দুটো রেস্টুরেন্ট দেখলাম, যেখানে এক জায়গায় দেখলাম যে এক জায়গায় আমার 500 টাকা কস্টিং, এক জায়গায় 550 টাকা।
সো আমার কাছে যেটা বেনিফিট আছে, যেখানে হয়তো 500, অনেকের কাছে মনে হতে পারে যে যেখানে 550 আমি সেখান থেকে আসলে পারচেস করবো, ওখানে প্রোডাক্ট আমার পছন্দ হচ্ছে। তো আমি অ্যাজ এ কনজিউমার এন্ড থেকে বলছি, সো অ্যাজ এ কনজিউমার আমি কিন্তু তখন আমার যদি মনে হয় যে 550 যেখানে আমি স্পেন্ড করছি, কিন্তু ওখানে স্পেন্ড করলে আমি যে আমি যে ফুডটা কনজিউম করব সেটাতে আমার বলা যায় যে আমি হাই স্যাটিসফ্যাকশন গেইন করব, তখন কিন্তু আমি ওটাই পারচেস করতে যাব। সো হুইচ মিনস আমরা যখন কোনো প্রোডাক্ট পারচেস করছি, প্রাইসটাকে আসলে আমরা একটা অপরচুনিটি কস্ট হিসেবে ট্রিট করে থাকি। লাইক এখন আলু কিনছি, আলু কেনা মানে হচ্ছে 1 কেজি আলু কনজিউম করতে হলে আমাকে লাইক 50 টাকা হচ্ছে কি গিভ আপ করতে হবে। এবং যদি এখন আমার মনে হয় যে হ্যাঁ আলুটুকু কনজিউম করার জন্য 50 টাকা গিভ আপ করতে পারবো, আমার করার মতো ইচ্ছে আছে, তখনই কিন্তু আমি আলুটা পারচেস করতে যাবো। সো অ্যাজ এ কনজিউমার আমরা এইভাবে চিন্তা করি, প্রডিউসারদের জন্য কিন্তু সেম থিং। আমি যখন আলু প্রোডাকশনে যাচ্ছি, ইয়াস, আমাকে কষ্ট করতে হচ্ছে, আমি রোদে বৃষ্টিতে ভিজে আলু চাষ করছি, সেটা মাঠ থেকে তুলে নিয়ে এসে দেন আমি সেল করছি, আদারওয়াইজ তো ইটস নট পসিবল। সো এই যে আমি তুলে নিয়ে আসলাম, এগুলো করলাম, করার পরে আমি আমি এটার দাম নির্ধারণ করলাম, প্রাইসটা নির্ধারণ করলাম 50 টাকা। সো এই যে আলুটা তৈরি করার জন্য আমার যে কষ্টটা হয়েছে, সেইটার যে প্রাইসিং অর্থাৎ সেটা যে কস্ট, অপরচুনিটি কস্ট, অর্থাৎ ওই সময়টা আমি ব্যয় করেছি, আমি ওই সময়টাতে আলু নাও তৈরি করতে পারতাম, অন্য কোনো কাজ করতে পারতাম, এই যে যেটা ব্যয় করেছি সেইটার একটা প্রাইস হিসেবে কিন্তু আমি একটা মানি টার্ম দাঁড় করালাম, দ্যাট ইজ 50 টাকা। যদি আমি এটাতে ওকে না হতাম তাহলে আমি আলু তৈরি করতাম না, আমি ওকে বলেই হচ্ছে গিয়ে কিন্তু আলু প্রোডাকশনে আসছি। যেমন একই কথা, আপনি আপনি যে আলু প্রোডাকশনে আসি এবং সেই দামে কিন্তু আমি আলুটাকে সেল করছি। যেমন আমাদের ক্লাসটাকে দিয়ে আমরা এই যে প্রাইসটাকে যে আমি অপরচুনিটি কস্ট হিসেবে কনসিডার করি, সেটা নিয়ে কথা বলতে পারি। যেমন হচ্ছে গিয়ে যে আমার ক্লাসে এখন দেখেন, আপনিও যেমন হচ্ছে কি ক্লাস একটা পেমেন্ট করে আসেন, আপনি কিন্তু ক্লাস একটা পেমেন্ট করে আসেন, তখনই কিন্তু আপনি আমার ক্লাসে জয়েন করেছেন। তো এখন যদি এমন হয় যে আপনি পেমেন্টটা করছিলেন না, তাহলে কিন্তু আপনাকে আপনি যদি পেমেন্টটা না করতেন তাহলে কিন্তু আপনার পক্ষে ক্লাসে জয়েন করা পসিবল হতো না। ঠিক একইভাবে ইউনিভার্সিটি থেকে যখন আমাকে এটা পেমেন্ট করছে, তখনই কিন্তু আমিও ক্লাসটা নিতে ইন্টারেস্টেড হচ্ছি। Now the point is that when I agree with the offering price of university, then I will be in the class. Same thing for you. When you are okay with the price of per class, মানে আপনি এখান থেকে যে সার্ভিসটা পাচ্ছেন সেই প্রাইসটার সাথে এবং সেটার জন্য আপনাকে যে পেমেন্টটা করতে হচ্ছে সেটার সাথে আপনি ওকে, দেন কিন্তু আপনি আসলে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবেন বা ক্লাসটা করবেন, বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায়। তো যখন এটাতে আমরা এগ্রি করি তখনই কিন্তু আমরা প্রাইসটা সেট করি। তো এই কারণে যেটা বলা হয় যে প্রাইস আমরা যেটা বলতে আসলে বুঝি, ইটস এ টার্ম অফ, মানে ইটস এ কাইন্ড অফ টার্ম অফ অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্টটাই আসলে রিফ্লেক্ট হয় প্রাইসটা দিয়ে। এবার আসি যে আমরা যে মার্কেট প্রাইসটা পাই, মার্কেট প্রাইসটা তো আসলে ইকুইলিব্রিয়াম থেকে আসে। এটার এই প্রাইসটাকে আমরা আসলে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে গিয়ে আমরা একটাকে বলে থাকি হচ্ছে মানি প্রাইস, আর একটা বলে থাকি হচ্ছে রিলেটিভ প্রাইস। অর্থাৎ আমি যে প্রোডাক্টটা কিনছি সেটাকে আমরা হচ্ছে দুটো ভাগে ভাগ করছি, মানে যে প্রাইসটাকে আমরা দেখতে পাই সেটাকে আমরা হচ্ছে গিয়ে দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে গিয়ে মানি প্রাইস, আর একটা হচ্ছে রিলেটিভ প্রাইস। মানি প্রাইসটা কি, যেখানে যেখানে বোল্ড করা আছে ওখানে এটার অ্যান্সার দিয়েছে। দ্য প্রাইস মিন্স ইটস আ কাইন্ড অফ নাম্বার অফ ডলার, নাম্বার অফ এনি কারেন্সি that must be you have to give up to get some good or exchange some good for it। অর্থাৎ যেই মানে সংখ্যা তত্ত্বে যেই টাকার যে অংশটুকু আমাকে গিভ আপ করতে হবে কোনো প্রোডাক্ট পারচেস করতে, সেটাকে আমরা সাধারণত বলে থাকি মানি। এবং এই সরি, সেটাকে আমরা বলে থাকি প্রাইস। এবং এইটা যে প্রাইসটার ইকোনমিস্টরা আরেকটা নাম দিয়ে হচ্ছে মানি প্রাইস, অর্থাৎ মানে যেটাকে বাংলায় যেটাকে বলে, বাংলার নামটা মনে নেই। তো মেইনলি হচ্ছে গিয়ে যে এই যে যেটাকে বললাম যে আমার যে কোনো একটা গুডস এন্ড সার্ভিস কনজিউম করতে হলে যে আমার যে যে ওই দেশে যে কারেন্সি আছে সেই কারেন্সির যে অংশটুকু আমাকে ছাড়তে হয়, সেটাকে আমরা কিন্তু হচ্ছে গিয়ে প্রাইস আর মানি প্রাইস বলে থাকছি। এবার আসি যে
সো আমি যখন বলছি যে সাপোজ আমার ক্লাসের প্রাইস হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে সাপোজ আমার ক্লাসের না ধরেন আলুর দাম আমি বললাম যে 50 টাকা পার কেজি, সো হুইচ মিনস when you love to consume a 1 kg of potato you have to give up 50 টাকা for it. এটা যদি আরো বাড়ে তাহলে যে দামটা হবে সেটার জন্য গিভ আপ হবে। এখন কথা হচ্ছে গিয়ে 50 টাকাতে আপনি আর কি কি করতে পারতেন। সাপোজ এই 50 টাকাতে আপনি হচ্ছেন গিয়ে 50 টাকা দিয়ে আপনি আইদার ইউ ক্যান পারচেজ 1 কেজি অফ আলু potato or you can purchase 50 টাকা দিয়ে ওকে সো you can purchase 2 kg of rice আমি চিন্তা করলাম যে চালের কেজি 25 টাকা সাপোজ or you can purchase 3 packets of potato chips, any kind of chips or you can purchase um, um, আর কি বলে 1 kg of any kind of fruit. তো এই যে আমি যে বলছি এখানে আমরা যেটা হচ্ছিল যে দেখেন এই 50 টাকা দিয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট পারচেস করতে পারছি, সেটা কিন্তু আমরা একটা এক্সাম্পলে আসছিলাম। তো এই যে আমরা দেখলাম যে একই দামে আমি যে অন্য প্রোডাক্টও কিনতে পারতাম, সেটা আমি না পারচেস করে আমি জাস্ট হচ্ছে গিয়ে পোটাটো পারচেসে যাচ্ছি। তো এই যে অন্য যে প্রোডাক্ট গুলোকে গিভ আপ করে দিলাম, দ্যাট মিনস দেয়ার রেশিও অফ প্রাইস, যেটাকে আমরা সেম প্রাইসে আমি যেটা পেতে পেতে পারতাম, এটাকে একটা রেশিও দিয়ে আমরা সাধারণত মেনশন করে থাকি। সো এই প্রাইসটাকে আমরা বলে থাকবো হচ্ছে গিয়ে রিলেটিভ প্রাইস। অর্থাৎ 50 টাকা দিয়ে আমি আইদার আলু কিনতে পারি অথবা 50 টাকা দিয়ে আমি 2 কেজি চাল কিনতে পারি। তো এই যে 2 কেজি চাল অর্থাৎ 1 কেজি পোটাটো ইজ ইকুয়াল টু 2 কেজি রাইস, এই যে যেটা মানে অনুপাত আমি যেটাকে দেখালাম 1:2, এই যে রেশিওটা এটাকে আমরা বলবো হচ্ছে কি রিলেটিভ প্রাইস। অর্থাৎ একটা প্রোডাক্টের যখন আমি প্রাইসিং দেখবো, এটা দুই ধরনের প্রাইস আমরা অ্যাকচুয়ালি পাই। ওয়ান ইজ মানি প্রাইস, অর্থাৎ আমি যেই নিউমেরিক্যাল অ্যামাউন্টটা স্পেন্ড করে ওটাকে পারচেস করছি সেটা মানি প্রাইসে আসবে। অথবা যদি আমি কোয়ান্টিটি দিয়ে চিন্তা করি, অর্থাৎ ওই দামে আমি আরো যে যে প্রোডাক্ট গুলো কিনবো সেটার মধ্যে যদি একটা রেশিও ফাইন্ড আউট করতে চাই তখন সেটাকে আমরা রিলেটিভ প্রাইস বলবো। এবং এই যে রেস্টুরেন্টের ফুডের কথা বলছিলাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে রিলেটিভ প্রাইসটা বেশি ইম্পর্টেন্ট হয়েছে। যে লাইক আমি দেখলাম যে সেম ফুড আমি এক জায়গায় পাচ্ছি মানে সেম কোয়ালিটি অফ ফুড আমি যেটা হচ্ছে কি এক জায়গায় পাচ্ছি 500 টাকা, এক জায়গায় 550-তে। আমি রেশিও কম্পেয়ার করলাম, দেখলাম যে ফুড কোয়ালিটি হচ্ছে আমার, সরি ভুল বলছি, মানে আমি এক জায়গায় দেখলাম যে ফুড সেম প্রাইস কিন্তু এক জায়গায় দেখলাম ফুড কোয়ালিটি বেটার আর এক জায়গায় দেখলাম ফুড কোয়ালিটি একটু পুয়ার বাট এখানে ভ্যারাইটিস অফ ফুড আছে। তখন আমি কিন্তু একটা রেশিও চিন্তা করবো যে সেম প্রাইসে আমি অনেকগুলো প্রোডাক্ট পাচ্ছি, কোনটা আমার জন্য সবচেয়ে বেস্ট চয়েস হবে আমি সেটাতে যাব। তো এইভাবে যখন আমি অন্য প্রোডাক্টের সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করে যে আমি প্রাইসিংটা চিন্তা করবো অ্যাজ আ অপরচুনিটি কস্ট, তো সেটাকে আমি বলবো হচ্ছে কি রিলেটিভ প্রাইস। সো এই 50 টাকা দিয়ে আমি আইদার 1 কেজি পোটেটো কিনতে পারি অর 2 কেজি রাইস কিনতে পারি অর 3 বক্সেস অফ চকলেট কিনতে পারি। সো এখানে আমি আসলে রেশিও দেখবো যে আমি কি 1:3 অর্থাৎ আমি কি 3 বক্স অফ চকলেটে যাব না 1 কেজি অফ পোটেটোতে যাবো, এইভাবে চিন্তা করে আমরা সাধারণত প্রোডাক্টটা কিনে থাকি। সো এখানে তাহলে রিলেটিভ প্রাইসটা কি বলছে, একইভাবে যে বলেছিলাম যে বোল্ড করা থাকবে, সেখানে আপনার ডেফিনেশনটা খুঁজে পাবেন। that is the ratio of one price to another is called relative price। ওই যে বললাম যে একটা একই যে কোয়ান্টিটি গুলো পাবো সেখান থেকে আমি হচ্ছে গিয়ে যে রেশিওটা ফাইন্ড আউট করে যে প্রাইসিংটা সেট করবো, দ্যাটস আমি রিলেটিভ প্রাইস বলবো। যেমন এখানে আপনাদের বই এক্সাম্পল হিসাবে $1 কথা বলেছে, বলেছে যে $1 আমরা আইদার 1 কাপ অফ কফি পেতে পারি অর 2 বক্স অফ বাবল গাম পেতে পারি। মানে দুটো প্যাকেট, বক্স না মাইনাস 2 পিসেস অফ বাবল গাম পেতে পারি। সো তাহলে $1 আমি কফি নিব না বা দুইটা বাবল গাম নিব, ইটস টোটালি আপ টু মি। বাট আমি যখন রেশিওটা করছি যে 1 কাপ কফি ইজ ইকুয়াল টু 2 প্যাকস অফ বাবল গাম, তো এটা হচ্ছে রিলেটিভ প্রাইসের আমরা রেশিও হবো। সেখান থেকে আমার কাছে যেটা আমার জন্য যেটা বেস্ট মনে হবে আই উইল পারচেস দ্যাট। সো এখন হচ্ছে একটু আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসি। ততক্ষণে আপনাদের যেহেতু আপনাদের সাথে বুকটা শেয়ার করা আছে, আপনারা হচ্ছেন গিয়ে বইটা থেকে একটু দেখেও নিতে পারেন যে আজকে আমরা ক্লাসে কি কি পড়ছি। জাস্ট এখন আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিব, সো প্লিজ রেসপন্ড টু ইউর অ্যাটেন্ডেন্স। আমি একটু রিকোয়েস্ট করবো যে সবাই হচ্ছে বইয়ে
বইটা যেহেতু রেফারেন্সটা দেওয়া আছে, এই টাইমটাতে আমি যতক্ষণ অ্যাটেন্ডেন্স নিচ্ছি ততক্ষণ একটু বইয়ের রেফারেন্সটা দেখতে। অ্যাটেন্ডেন্সের সিস্টেম হচ্ছে আমি যখন রোল কল করব, যার নামটা কল করব সে হচ্ছেন গিয়ে জাস্ট আনমিউট করে প্রেজেন্সটা বলবেন। ওকে, সঞ্জনা শাহিদ। Yes, ma'am. ফেরদৌস খান তানিম। তানিম আছেন? কাজী মোরসালিন হৃদয়। মোরসালিন পিয়াল। মোহাম্মদ মোরসালিন পিয়াল। মোহাম্মদ মোরসালিন পিয়াল, আমি আমার মনে হলো ওনাকে দেখেছিলাম। ওকে। মেহেদি হাসান, লাস্টে 50। Yes, ma'am. মেহেদি হাসান আছেন? জি ম্যাম আছে। ওকে। কাজী মুহাইমিনুল ইসলাম। Yes, ma'am. নাফিসা নাওয়াল। জাহিদুল ইসলাম। Present, ma'am. মাহফুজুর রহমান। Yes, ma'am. তাইমুর রহমান তৌসিফ। Yes, ma'am. মোহাম্মদ মেহেদি হাসান 183 ব্যাচ। মোহাম্মদ মেহেদি হাসান। ওকে। রাহুল ইমরান। মোহাম্মদ মাহমুদ। Yes, ma'am. ওকে। মাহমুদ কেমন আছেন অনেকদিন পরে? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ম্যাম? আচ্ছা, মোহাম্মদ ইয়াসিন পাঠান। সাইদুর রহমান। সাইদুর রহমান from 201 sorry 191 batch। সাইদুর রহমান। ওকে। আজিজুল হাকিম। Present, ma'am. তাশফিক আহমেদ। তৌসিফ হোসেন। তৌসিফ হোসেন 191 লাস্টে 59। ওকে। নাইমুল হক। Yes, ma'am. ফাতিন নূর কেয়া 192 ব্যাচ। Yes, ma'am. মোহাম্মদ শাহিনুর রহমান। Yes, ma'am. সাইফ বিন মাহমুদ। মোহাম্মদ মনির হোসেন। মাজিদুল ফাহিম 192 ব্যাচ। মোহাম্মদ মাজিদুল ফাহিম। আবরার জারিফ আপন। Present, ma'am. তার শরীর কেমন স্যার? ম্যাম আমারও সেম সিমটম আপনার মতোই। আমারও গত এক সপ্তাহ ধরে আমার ঠান্ডা, গলা ব্যথা, কাশি, তারপর নাক বন্ধ, নিঃশ্বাস নিতে পারি না, জ্বর, শরীর গরম, এরকম অবস্থা। এখন আমি এই সেম ওই ওষুধ খাচ্ছি ঘরে, একদম একদম। সব হ্যাঁ, সেফটি মেইন মেনে কথা করতেছি। হচ্ছে কি বুঝতেই পারছেন যে আসলে তো এটা বললাম যে টেস্ট করালেও করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে বাসায় আসলে আমরা যে প্রিকশনটা মেনটেন করা দরকার সেটাই মেনটেন করেন। আর এছাড়া ম্যাম আর আসলে কিছু করার নেই। ম্যাম ঠান্ডা লাগলে কিন্তু এতদিন ঠান্ডা থাকে না, নিশ্চয়ই আমার এতদিন করোনা থাকে সিমটম না। আছে। হ্যাঁ, হ্যাঁ, বাট আমার মেইনলি ইমিউনিটি ওটা। সিস্টেম ভালো, তো এই কারণে কিছু হচ্ছে না। আমি এখনো করোনা টেস্ট করাইনি, বাট মনে হচ্ছে আর করোনা হচ্ছে। ঠান্ডায় যেটা হয় যে আমাদের নাক চোখ মুখ দিয়ে সব ঝরে পড়ে মানে এরকম হবে সেটা কিন্তু করোনাতে মেইনলি যেটা হয় যে ঠান্ডাটা এমন যে ড্রাই, আপনার ভিতর থেকে বারবার হচ্ছে গিয়ে কষ্টটা হবে। আচ্ছা, আকিব কোয়ারেশি। নাই। মোহাম্মদ রাসেল শেখ। রাসেল শেখ। সায়েদা তাবাসসুম শুম্পা। Yes, ma'am. ওকে। সো ইজ দেয়ার এনিওয়ান যাদের আমি রোল কল করিনি, না আমার ক্লাসে আছেন কিন্তু রোল কল করিনি, নেমটা ডাকিনি? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি মেইনলি এইভাবে ম্যানুয়ালি এখন থেকে অ্যাটেন্ডেন্সটা নিব, যখন নিব তখন হচ্ছে গিয়ে আপনি জাস্ট ম্যানুয়ালি প্রেজেন্টটা দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, সো লেটস মুভ অন এগেইন আওয়ার টপিক। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আজকে প্রাইসিং নিয়ে কথা বলছিলাম, যে প্রাইসটাকে আমরা সে দুটো ভাগে ভাগ করছিলাম। একটা দেখলাম হচ্ছে গিয়ে মানি প্রাইস, যেটা আমরা মানি টাইমে যেটা ক্যালকুলেশন করবো সেটা, আর রিলেটিভ প্রাইস যেখানে আমরা রেশিও দেখবো যে একই টাইমে আমি কতগুলো প্রোডাক্ট পারচেস করতে পারতাম, সেখান থেকে যেটা আমি চুজ করছি সেটাকে আমি বলছি রেশিও প্রাইস। তো একইভাবে যেহেতু পার্কিনের বই আছে আমি তো এইখান থেকে ফলো করে আসবো। তো দেখেন অলরেডি আমরা তিনটা কনসেপ্ট কভার করে আছি, দ্যাট ইজ হোয়াট ইজ কম্পিটিটিভ মার্কেট, দেন মানি প্রাইস এন্ড রিলেটিভ প্রাইস। তো এখানে কিন্তু অলরেডি রিভিউ কোশ্চেন দেওয়া আছে। তো যেমন ফার্স্ট কোশ্চেনটা আছে যে হোয়াট ইজ দ্য distinction between a money price and relative price। মানি প্রাইস কি? সাপোজ আমার ক্লাসে মানি প্রাইস হচ্ছে কি আমার ক্লাসটা করার জন্য যে পেমেন্টটা করতে হচ্ছে সেটা মানি প্রাইস। আর রিলেটিভ প্রাইসটা কি হবে? রিলেটিভ প্রাইসটা হবে হচ্ছে কি যে এই টাইমে
আপনি কি কি করতে পারতেন, বা যে টাকাটা স্পেন্ড করে আপনি ক্লাস করছেন এই একই টাকা স্পেন্ড করে আমরা কি কি করতে পারতাম। সাপোজ আমি রেস্টুরেন্টে খেতে পারতাম, আর আমি আম, আম, 2 কেজি আলু কিনে নিয়ে আসতে পারতাম বা 3 কেজি চাল কিনতে পারতাম। তো ওইটা যখন আমি রেশিওটা কম্পেয়ার করবো, দ্যাট উইল বি দ্য রিলেটিভ প্রাইস। সো এটা হচ্ছে ডিফারেন্স। এটা আসবো। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এক্সপ্লেন ওয়াই রিলেটিভ প্রাইস এজ অপরচুনিটি কস্ট। এটা নিয়ে আমি সেভাবে কোনো কথা বলিনি, বাট থার্ড কোশ্চেনটা নিয়ে সেভাবে কথা বলিনি। সো ফার্স্ট কোশ্চেনটা কভার আপ হয়ে আসে, আপনারা হয়তো এই রিভিউ কোশ্চেনটা দেখে নিতে পারেন। তো মেইনলি যেটা আমি যতটুকু পড়াবো সেটা যতটুকু অংশের উপরে কভার আপ হবে সেখান থেকে রিভিউ কোশ্চেন থেকে আমি সেটাই করবো। তো যদি আপনি টপিকটা রিভিউ কোশ্চেনটা দেখেন যে সব রিভিউ কোশ্চেন যে পড়তে হবে তা না, যে যদি দেখেন যে এটা আমাদের আমি যা যা পড়িয়েছি, কারণ রেকর্ডেড ভার্সনটা দেখবেন সেখান থেকেও তো বুঝতে পারবেন যে যা যা পড়িয়েছি সেখান থেকে যদি মনে হয় যে কভার আপ হয়ে আসছে, তাহলে সেই অংশটা হচ্ছে গিয়ে আমার আসবে। সো নাও যে মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড এন্ড সাপ্লাই চলে যাবো, অর্থাৎ যে দুটো ফোর্স কাজ করছে সেটাতে যাবো। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ডিমান্ড? তো আমরা যখন মাইক্রো পড়ছিলাম আমরা দুটো কি পয়েন্টস ধরে গিয়েছিলাম, যে দুটো কি পয়েন্টস থাকে। when I have the willingness and ability to pay for a product, তো এটাকে এখানে একটু ঘুরিয়ে আনছি যে ডিমান্ড, এখানে আমরা দুটো ক্রাইটেরিয়া বলেছিলাম, এখানে আমরা হচ্ছে গিয়ে 3টা ক্রাইটেরিয়া নিয়ে আসছি। ফার্স্ট হচ্ছে গিয়ে ওয়ান্টেড। ওয়ান্টেড মিন্স হচ্ছে want means what? Want means you have the unlimited desire or wishes to consume something. So when you have ওই যে বললাম willingness to pay, অর্থাৎ আপনার কেনার ইচ্ছে হয়েছে, এই বিষয়টাকে যখন আপনার মধ্যে কাজ করে আসবে, দেন আর একটা বিষয় আছে প্ল্যান টু বাই ইট। যে 1 and 3 টা অনেক কাইন্ড অফ সেম থিং, যে আমার ইচ্ছা হলেই যে আমি অনেক সময় যে কিনি মানে পারচেস করতে যাই, বিষয়টা কিন্তু তা না। দেখা যায় যে আমার অনেক ক্ষেত্রেই হচ্ছে গিয়ে আমি প্ল্যানও করি যে মানে অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার ইচ্ছা হলে কিনি, সেটা না, যে আমার মেন্টাল একটা ম্যাশ আপ থাকে যে আমি এটা কিনবো। যেমন আমার এখন ইচ্ছা হতেই পারে যে আমি রেডিসনে যে 5 স্টার একটা বাফে কনজিউম করে আসবো, কিন্তু আমি চেয়েছি, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে এটা আমার জন্য ফিজিবল না। যে ঠিক আছে আমি 5 স্টারে যাবো, এক্সাম্পল আই হ্যাভ টু স্পেন্ড লার্জ অ্যামাউন্ট অফ মানি, লাইক আমার 3000 টাকা স্পেন্ড করতে হবে অ্যাটলিস্ট। তো আমার কাছে মনে হলো 3000 টাকা স্পেন্ড করে একবেলা খাওয়া থেকে না খাওয়াই ভালো। আমি কিন্তু দেখেন আমি কিন্তু প্ল্যান করলাম না, তাহলে এটা কিন্তু আমি আমার ডিমান্ড বলতে পারবো না। সো ডিজায়ারও থাকতে হবে প্রোডাক্টের জন্য, এবং সেটা কেনার মতো ইচ্ছে থাকতে হবে, অর্থাৎ ডিজায়ার এবং উইলিংনেস বোথ থাকতে হবে। এন্ড সেকেন্ড পয়েন্টটাকে কি বলছে, ক্যান এফোর্ড ইট। এফোর্ডটা বলতে বুঝেছিলাম যে অ্যাবিলিটি টু পে, যে কথাটা ছিল ওটাই, যে আমার পকেটে এনাফ টাকা থাকতে হবে। যেন আমি যে বললাম যে আমি একটা রেস্টুরেন্ট বাফেটে যেতে চাচ্ছি, 5 স্টার রেস্টুরেন্টের বাফেটে যেতে যাচ্ছি, লাইক লাঞ্চ বাফেটে যেতে যাচ্ছি, তো সেখানে যেতে হলে আমাকে 3000 টাকা স্পেন্ড করতে হবে। তো এখন আমি দেখলাম যে আমার পকেটে 3000 টাকা আছে, আমি কিন্তু এটা এফোর্ড করতে পারি। আমি এটাকে দেন আমি চিন্তা করেছি যে হ্যাঁ এটা খাওয়া যায়, মানে এটা কনজিউম করা যায়, আমার এরকম ইচ্ছেও হয়েছে, কিন্তু আমি পরবর্তীতে ফাইন্ড আউট করি ইটস নট ফিজিবল ফর মি। সো তাহলে আমি কিন্তু এটাকে ডিমান্ড বলতে পারবো না। সো যখনই 3টা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে আসবে, তখন এটাকে আমরা বলবো ডিমান্ড। দ্যাট মিনস something will be called demand when you want it, you can afford it, and you want to or you have the plan to purchase that, then it's called demand. ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে উনি চিন্তা করছে যে আরে রেডিসনে যে একবেলা খেয়ে আসলে 3-4 হাজার টাকা 5,000 টাকা খরচ হলে এটা কোনো ব্যাপার না। তো তখন কিন্তু এটা ওনার কেসে আমি এটাকে ডিমান্ড বলতে পারছি, বিকজ আপনার যেটা হচ্ছে যে আপনার ইচ্ছে আছে, মানে সে ডিজায়ার করেছে, সরি মাই মিস্টেক, ডিজায়ার করেছে, দেন হি ক্যান এফোর্ড দ্যাট, তার জন্য ওই টাকাটা স্পেন্ড করা কোনো বিষয় না, এবং সে প্ল্যানও করে ফেলে, তাকে সেটা ফিজিবল মনে হচ্ছে এবং সেটা কিনতে চাচ্ছে। তখন কিন্তু আমি মানে এই 1 and 3 পয়েন্টস অ্যাকচুয়ালি কোয়াইট সিমিলার, এই জন্য একটু হয়তো আপনাদের কোশ্চেন অ্যারাইজ হতে পারে। তো যখন দুটোই সে ফুলফিল করেছে তখনই কিন্তু এটাকে আমি ডিমান্ড বলে থাকছি। তো এবার চলে আসে তাহলে আমরা ডেফিনেশনটা কিভাবে যাবো, বই সুন্দরভাবে দেওয়া আছে, আর যদি বইয়ের ডেফিনেশনে নাও যেতে চাই, আমি বলেছিলাম যে কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমি কিন্তু মার্কস দিই। বারবার বলি যে কনসেপচুয়ালও যদি হয় আপনার অ্যান্সারটা, আমি কিন্তু মেমোরাইজেশনে খুব
মানে যেটাকে বলা যায় যে কখনোই এনকারেজ করি না, আমি বলি যে বুঝে লেখেন, তাহলে আমি মার্কস দিব। সো বুঝে লিখলে যদি আমি লিখতে চাই তাহলে আমি কি বলতে পারি যে এখান থেকে আমরা যেটা স্টাডি করলাম সেখান থেকে আমরা বলতে পারি দ্যাট মিন্স ডিমান্ড আর কোয়ান্টিটি। ডিমান্ড মানে কতটুকু অ্যামাউন্ট, যেটুকু অ্যামাউন্ট আমরা ডিমান্ড করছি, means হচ্ছে the amount of goods and services that we are planning to buy, we can afford that, that means we have the enough money to purchase that, and we have in a sorry my mistake, we have enough money to purchase that in a specific period of time at a specific price. So এটাকে আমরা কিন্তু কোয়ান্টিটি ডিমান্ড বলে থাকতে পারি। সো এই কন্ডিশন গুলো ফুলফিল করে আসে যেটা হবে যে সেটাকে আমরা ডিমান্ড আর কোয়ান্টিটি ডিমান্ড বলতে পারবো। এবার আসি যে আমার যে কোয়ান্টিটি ডিমান্ড যেটা যে আমার জন্য যেটা হবে সেটা যে আমার স্টুডেন্টদের জন্য সেম হবে এমন কোনো কথা নাই। অর্থাৎ হচ্ছে গিয়ে যে কোয়ান্টিটি ডিমান্ড ভ্যারিজ পার্সন টু পার্সন। তো আমি দেখা যাচ্ছে যে $1 প্রাইসে আমি 1 কাপ অফ কফি পারচেস করতেই পারি, আমার হয়তো ডিমান্ড ওরকম হতে পারে। আর সেখানে হয়তো কেয়ার ডিমান্ড হচ্ছে গিয়ে যে সে $5 সাপোজ স্পেন্ড করবে, সেটার সাথে হচ্ছে গিয়ে তার একটা কোজি এনভায়রনমেন্ট লাগবে, দেন সে পারচেস করবে। আমার ডিমান্ড যেমন হবে বা আমি যতটুকু কোয়ান্টিটি ডিমান্ড আমার যতটুকু থাকবে সেটা অন্যদের নাও হতে পারে, মানে এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। ওকে, তো এটাই বলতে চাচ্ছি আমি, এখানে ওরকম কোনো কথা নেই। আর এরপরে চলে আসি হচ্ছে গিয়ে যে ল অফ ডিমান্ডে যাব। আচ্ছা, ল অফ ডিমান্ডে যাওয়ার আগে একটু বলিনি ডিমান্ডে আসলে আমরা কি কি টপিক গুলো কভার করে আসবো। তো ডিমান্ডে আসলে আমরা হচ্ছে গিয়ে মাইক্রোর মতনই পড়বো, যেহেতু এটা ম্যাক্রো সেন্সে আসছে। তো এই কারণে হচ্ছে গিয়ে আমাদের দুটো ফ্যাক্টর নিয়ে কথা বলতে হবে ল অফ ডিমান্ডে আসার আগে, এবং হচ্ছে কি দ্য ফ্যাক্টর হুইচ উইল ইনফ্লুয়েন্স ইউর ডিমান্ড, সেই টপিক গুলোতে কিন্তু আমি আসবো। তো এখানে আমরা যখন ডিমান্ড নিয়ে স্টাডি করবো এন্ড ল অফ ডিমান্ডে চলে যাব, তো ডিমান্ডে যখন স্টাডি করবো ইনফ্লুয়েন্স মানে যে ফ্যাক্টর গুলো আমার ইনফ্লুয়েন্স ফেলবে কিন্তু সেগুলো নিয়ে কথা বলবো। কারণ আমি ফ্যাক্টর গুলো এই জন্য এখানে আসলাম। তো এখানে কিন্তু ফ্যাক্টরস গুলো এখানে আসবে, যে 6 ফ্যাক্টরস নিয়ে কথা বলবে, যে প্রাইস অফ দ্য রিলেটিভ গুড, দেন এক্সপেক্টেড ফিউচার প্রাইস, যে একই কথা ইনকামের কথা আসবে। ইনকাম থেকে আমরা হচ্ছে ইনফেরিয়র গুড, নরমাল গুড দেখবো, এক্সপেক্টেড ফিউচার প্রাইস এন্ড ক্রেডিট। এখানে আরেকটা বিষয় আসবে সেটা হচ্ছে ক্রেডিট। আপনার ফিউচারে আপনার ইনকাম হলেই হলো না, সেখানে আপনার আসলে অ্যাকচুয়ালি আপনি কতটুকু ইনকাম করছেন, আপনার ফিউচারে আপনি কতটুকু ইনকাম করার এক্সপেকটেশন রাখেন, বা আপনার ব্যালেন্স কতটুকু থাকবে সেটার উপরে। পপুলেশন, দ্যাট মিনস দ্য নাম্বার অফ বায়ার ইন দ্য মার্কেট, মানে মেইন কথা আগের বিষয়গুলোতে আসবে। প্রেফারেন্স আমরা টেস্ট এন্ড ফ্যাশনটাকে আমার হচ্ছে গিয়ে কভার আপ করবো, সেইভাবে করে কিন্তু আমরা ডিমান্ডটাতে যাবো। তো ফার্স্টে আমরা তাহলে আচ্ছা, আমি তো কিছুই আজকে লেকচারই কালেক্ট লিখতে বলছি না, তাহলে একটু জাস্ট টাইটেল দেন হচ্ছে কি আমরা ডিমান্ড পড়লাম। তো ডিমান্ডে আমরা দেখলাম যে আমরা যখন এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করে আসবো, দ্যাট মিন্স উই ওয়ান্ট টু পারচেজ ইট, উই ক্যান অ্যাফোর্ড ইট, এন্ড উই হ্যাভ প্ল্যান টু বাই ইট, দেন ইটস কল্ড ডিমান্ড। So in basic sense we can say that at different price and different period of time, when we have the ability and willingness to pay for a product, it's called demand and quantity demand. And then we have find out demand varies person to person. In the same time same price আমার যা ডিমান্ড হবে আপনার ডিমান্ড তা নাও হতে পারে। So now let's talk about the law of demand. So next যে টপিকটা নিয়ে আমরা স্টাডি করছি সেটা হচ্ছে কি ল অফ ডিমান্ড। তো টাইটেল দেন ল অফ ডিমান্ড। এটা পেন মানে আমি বলবো যে এটা লেকচার কালেক্ট করবেন আমার ক্লাসে, সবসময় খাতায় কলমে লিখবেন। So law of demand, law of demand কি বলছে, when the other things remaining same or ceteris paribus, when the price is high our demand will be low, এরকমই আমরা এরকম বিষয়টা জানতাম। তো এখানে বইয়ে কি বলছে দেখি, বলছে other things remaining the same, the higher the price of a good, the smaller is the quantity demand, and the lower the price of a good, the greater the quantity demand, which means when the price will be too high our quantity demand will be low, and when the price is low our quantity demand will be high. So if you look in your daily life, yes, this thing is reflected. When the price of potato is high we consume less potato,
because the price is too high. But when the price is low, like আমি বলছিলাম যে 10 টাকা কেজি থাকে নরমালি, তখন কিন্তু আমরা আলুর চপ বানাচ্ছি, আলু দিয়ে তরকারিও রান্না করছি, আবার আলু দিয়ে চিপসও বানাচ্ছি, অর্থাৎ আলুটাকে বেশি কনজিউম করছি। এটাই হচ্ছে বিষয় যে আমাদের ডিমান্ডটা কিন্তু প্রাইসের উপর ডিপেন্ড করে, and হাই প্রাইস উই ডিমান্ড লেস and in low price we demand high. So that's the law, যে সূত্রটা মেইনটেইন করে যাচ্ছি। সো এখন কথা হচ্ছে, তো আমরা তো কি ডিরেকশনটা কি দেখতে পাচ্ছি, অপোজিট না রিলেশনশিপটা, যে প্রাইসের সাথে যদি আমি ডিমান্ডটাকে একটা কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে রিলেশনশিপটা টোটালি অপোজিট। অর্থাৎ এখানে আমি কোনো রিলেভেন্স মানে কোনো মিল খুঁজে পাচ্ছি না। তো এটার রিজন হিসেবে আমরা যদি দেখি যে why there is negative relationship between price and quantity demand, there are two reason behind it. আবার বলছি ল অফ ডিমান্ড খুঁজতে যে আমরা যেটা দেখলাম যে প্রাইস এবং ডিমান্ডের সাথে একটা অপোজিট ডাইরেকশনের রিলেশনশিপ। প্রাইস বাড়লে উল্টো আমরা কম কিনছি, আবার প্রাইস কমলে আমরা বেশি কিনছি। প্রাইস এবং ডিমান্ড একই ডাইরেকশনে যাচ্ছে না, যে দুইজনে একসাথে বাড়ছে দুইজনে একসাথে কমছে, এরকম বিষয়টা হয় না। রিলেশনশিপটা নেগেটিভ, অর্থাৎ অপোজিট যেটাকে বলা যায়, যে একজন বাড়লে আরেকজন কমে যাচ্ছে। এই যে অপোজিট রিলেশনশিপটা, এটার পিছনে আসলে দুটো রিজন আছে। And for the same reason our demand curve is a downward sloping curve. এখন যে দুটো রিজন পড়বো, সেই এটা আমাদের ইকোনমিক্স একটা খুব কমন কোশ্চেন, আমাদের প্রশ্ন করে why the aggregate demand curve is downward sloping or why so এই যে রিজনটা আমরা এখান থেকে পাবো। সো আমরা দেখি যে ডিমান্ড কার্ভটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হিসেবে দেখায়, মানে নিচের দিকে যাচ্ছে, এবং সেটা থেকে এটাই দেখায় যে প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে যে নেগেটিভ রিলেশনশিপ, যে হাই প্রাইসে আমরা লো কোয়ান্টিটি অফ প্রোডাক্ট কিনছি, বাট লো প্রাইসে আমরা হাই মানে অনেক বেশি প্রোডাক্ট কিনছি, এই রিলেশনশিপটি কিন্তু একটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ দিয়ে দেখায়। সেটা আমরা দেখতে পাই। আমি ডিমান্ড কার্ভটা আজকের ক্লাসে ড্র করি বিকজ ইটস আ ভেরি বেসিক থিং, এই জন্য আমি এটা ড্র করি না, আদারওয়াইজ আমি কিন্তু যেমন করে স্ক্রিন শেয়ার করে ড্র করি সেটা করবো। সো নেক্সট ক্লাসগুলোতে দেখবেন যে আমি কিন্তু কার্ভ আসলে আমি সেটা ড্র করবো। তো যেটা বলছিলাম যে এই যে ডাউনওয়ার্ড স্লোপিং এটা ডিমান্ড কার্ভ, বা এই যে নেগেটিভ রিলেশনশিপ বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি ইন ডিমান্ড, সো এই নেগেটিভ যেটা আমরা ল অফ ডিমান্ডও পেলাম, এই নেগেটিভ রিলেশনশিপটা কেন, এই রিজনটা ফাইন্ড আউট করতে যে আমরা দেখলাম যে দেয়ার আর টু ফ্যাক্টরস or two reason behind it. One is substitution effect, another one is income effect. এই দুটো খুব ভালোভাবে মনে রাখতে হবে, substitution effect, another one is income effect. So let's see what is a substitution and then what is substitution effect. So substitution or substitute means মনে আছে কিনা যে substitute বলতে বোঝাচ্ছিলাম যে আমরা হচ্ছে গিয়ে যেই প্রোডাক্ট গুলো সাধারণত সেম ইউটিলিটি পাই, বা যেই প্রোডাক্ট গুলো সেম প্লেসে পাওয়া যেতে পারে, এই ধরনের বিষয়টাকে আমরা কিন্তু সাবস্টিটিউট বলে থাকি। লাইক টি এন্ড কফি, দে আর সাবস্টিটিউট, বিকজ আমাদের যেটা হয় যে আমরা টি থেকেও যে পরিমাণ ইউটিলিটি পাচ্ছি, মানে টি থেকে আমি যেই ধরনের বা যেই পরিমাণ ইউটিলিটি পাচ্ছি, কফি থেকেও কিন্তু আমি সেই ধরনের সেই সেম টাইপের ইউটিলিটি পাবো। So basic thing is আমি সাবস্টিটিউশন ইফেক্টে যখন আমি যাচ্ছি, এখানে এই ইফেক্টটাকে মেজার করবে, এবং এই ইফেক্টটা মেজার করার কারণে আমার প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের রিলেশনশিপটা নেগেটিভ হয়ে যাবে। কিভাবে? যে ধরেন কফির দাম বেড়ে গেল, এখন আমি দেখলাম কফির দাম বেশি, তাহলে কফি আর টি থেকে যদি আমি সেম আপনার হচ্ছে গিয়ে ইউটিলিটি পাচ্ছি, আমি তাহলে কফি না খেয়ে টি কনজিউম করবো। বিষয়টা অনেকটা এরকম হওয়া উচিত। সাবস্টিটিউশন ইফেক্টের জন্য প্রাইসের সাথে আমার নেগেটিভ রিলেশনশিপ চলে আসলো। তো তাহলে যদি এরকম হয়, তাহলে হাই প্রাইস অফ কফি হলে আমি চা বেশি কনজিউম করছি, মানে আমি কফি কনজিউম করছি, তাহলে কফির ডিমান্ড অলরেডি অটোমেটিক্যালি ফল করছে। আমি সাবস্টিটিউশন ইফেক্ট দিয়েও যদি চিন্তা করি, তাহলেও কিন্তু আমার প্রাইস হাই হলে আমরা ওই প্রোডাক্টটা কম কিনবো, কিনে আমরা সাবস্টিটিউট করব কিসে, যে আদার গুড that will be give you the same utility। এই কথাটাই বলছে যে দেখেন যে when the price of a good rises, অর্থাৎ বইয়ে যেটা বলছে, if the other thing remaining in the relative price as a opportunity cost rise, which means ওই যে বললাম যে একই রেশিও, ওই একই দামে আমি যে প্রোডাক্ট গুলো পাওয়ার কথা ছিল, তখন রিলেটিভ প্রাইস দিয়ে কম্পেয়ার করব, যে সেম টাইমে আমি তো অন্য প্রোডাক্টও কনজিউম করতে পারি, সো উই উইল সাবস্টিটিউট, মানে উই উইল মুভ টু দ্যাট প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটা কনজিউম না করি। সো আমি দেখলাম যে আমার
চায়ের দাম বেড়ে কফির দাম বেড়ে গেল, তো সেম টাইমে আমি সেম প্রাইসে কিন্তু কফি চা পেতে পারছি, তো আমি চা কনজিউম করবো, কি হবে, কফি ডিমান্ড কমে যাবে। সো হাই প্রাইসে আমি কফি কম কিনবো, লো প্রাইসে আমি আবার কফি বেশি কিনবো। ঠিক একইভাবে ফর সাবস্টিটিউশন ইফ এট লো প্রাইস উই ডিমান্ড হাই, একই জিনিস এখন ধরেন চা আর কফির সাথে কম্পেয়ার করলে, সাপোজ ধরেন কফির দাম আরো কমে গেল, তাহলে তখন আমি কি চিন্তা করবো, মানে কফির থেকে তো চায়ের থেকে তো কফি হচ্ছে ক্যাফেইনটা বেশি স্ট্রঙ্গার, তাহলে আমি কফি বেশি কনজিউম করি। তো লো প্রাইসে যেটা হবে যে আমি দেখা যাবে যে চায়ের থেকে কিন্তু কফি বেশি কনজিউম করতে যাবো। সো দ্যাটস সাবস্টিটিউশন ইফেক্ট। দ্যাট মিনস যখনই হচ্ছে গিয়ে যে আমি মানে সাবস্টিটিউট প্রোডাক্টের মধ্যে যদি কনজিউম করি এবং হাই প্রাইসে সাধারণত উই শিফট টু দ্য সাবস্টিটিউট আইটেমস। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে হাই প্রাইসে এই প্রোডাক্ট আমরা কনজিউম বেশি করছি না, এটাই আমাদের শো করে। সো দিস দ্য ওয়ান অফ দ্য রিজন। এন্ড দ্য সেকেন্ড থিং ইজ ইনকাম এফেক্ট। ইনকাম এফেক্ট আমার মনে হয় বোঝাটা মানে আপনারা অলরেডি হয়তো বুঝে গেছেন, যে আমার যদি ইনকামটা বেশি থাকে তখন আমার কি হবে, যে আমার কিন্তু মানে হাই প্রাইসও কিন্তু যেটা হচ্ছে গিয়ে আমি যদি ইনকামটাকে একটা কনস্ট্যান্ট বিষয় হিসেবে ধরে নিই, তখন যদি আমি হাই প্রাইসে চলে যাই তাহলে হাই প্রাইসে কিন্তু আমি এফোর্ড করতে পারবো, মানে ইনকাম তো আমাদের চট করে বাড়ে না, এখানে এটা বোঝাতে চাচ্ছি। মানে ইনকাম লাইক আমি বছরে একটা ইনক্রিমেন্ট পাই না, এরকম হচ্ছে বিষয়। সবারই দেখা যায় যে প্রায় সহজে কিন্তু ইনকামটা বাড়ে না, যাতে ফিক্সড আর্নিং যেটা এরকম। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাহলে প্রাইস বাড়লে কিন্তু আমার যে এফোর্ট যে করার যে রেশিও যেটা আমার কিন্তু সেটা কমে আসবে, দেখা যাবে যে আমি খুব কম এফোর্ট করতে পারবো। তো এই ক্ষেত্রে আসলে যেটা হবে যে আমি যদি ইনকামের সাথে কম্পেয়ার করি, for income effect, when the price is high, our effort for that product will be low because my income is unchanged. So my willingness to buy for the product will be decreased. So কি হবে, at high price we will consume less or we will demand less. And at low price আমার কি হচ্ছে, same thing, my income is unchangeable. So at low price আমাদের এফোর্টটা বেড়ে যায়, আমরা বেশি এফোর্ট করতে পারি, যে কারণ এফোর্ট এই যে কথাটা থেকে আসছে, আমাদের এফোর্টটা বেশি চলে আসে। তখন আমি কি করবো, লো প্রাইসে আমি বেশি কেনার কথা চিন্তা করছি, তো আমার এফোর্টটা বাড়ছে। তো দ্যাট ইজ ইনকাম এফেক্ট। তাহলে এই দুটো কথা থেকে কিন্তু আমরা দেখলাম যে why there is a negative relationship between price and quantity demand. তো এখান থেকে একটা আমি অলরেডি একটা বেসিক কোশ্চেনে এসে গেছি যেটা খুব ইম্পর্টেন্ট। তো আমি এটা একটু বলে দিই, এটা কোশ্চেনটা লিখে লেখেন why the demand curve is downward sloping। এখানে একটা কোশ্চেন লেখেন, তাহলে মনে থাকবে। রিভিউ কোশ্চেনে থাকুক বা না থাকুক, এই ধরনের কোশ্চেন আমি সাধারণত করে থাকি, সেই জন্যই বললাম why the demand curve is downward sloping। or এখান থেকে একটা প্রশ্ন অথবা এই কোশ্চেনটাকে ঘুরিয়ে আমি লিখতে পারি why there is a negative relationship between price and quantity demand। তো এটার অ্যান্সারটা যখন আপনি দিতে যাবেন ইনকাম ইফেক্ট এবং সাবস্টিটিউশন ইফেক্ট থেকে দিলেই হয়ে যাবে। এবং বলুন যে ম্যাডাম বইয়ে যেভাবে লিখেছে এভাবে লিখলেই হবে, বা আমি যতটুকু বুঝেছি সেভাবে লিখলে হবে কিনা? অবশ্যই হবে, যদি কনসেপ্ট ক্লিয়ার হয় আমি মার্কস দিব। জি মোহাইমেন। ম্যাম why the negative why the demand curve is downward sloping, এরকম ভাবে কোশ্চেনটা করতে পারি, অথবা লিখতে পারি why there is negative relationship between price and quantity demand। why there is negative relationship, ঋণাত্মক সম্পর্ক কেন? ওই যে বললাম প্রাইস বাড়লে ডিমান্ড কমে, প্রাইস কমলে ডিমান্ড বাড়ে। so why there is negative relationship between price and quantity demand। জি। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ম্যাক্রো মানে ইভেন আমাকেও গ্রিনে যখন আমি ফাইনাল ইন্টারভিউ ফেস করেছি, দে আস্ক মি দ্যাট ইজ ওয়াই দ্য এগ্রিগেট ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। একই কোশ্চেন, মানে এটা জাস্ট এগ্রিগেট বেসিসে বলতে হবে, যেটা আমরা যেটা চ্যাপ্টার 10 এ পড়বো। সো একই কথা, যে ইনকাম ফর ইনকাম ইফেক্ট এন্ড সাবস্টিটিউশন ইফেক্ট, দেন উই হ্যাভ টু এলাবোরেট দ্যাট। তো এই কথাটাই আমি যে কথাগুলো বললাম এখান থেকে আসলে অ্যান্সারটাতে চলে আসছে। নাও লেটস টক অ্যাবাউট দ্য ডিমান্ড কার্ভ। তো ডিমান্ড কার্ভটাকে যে কার্ভটা কথা বললাম, যেটা that will reflect the law of demand। সো আমরা দেখতে পাচ্ছি যে ডিমান্ড কার্ভ ইজ a downward sloping curve, নিচের দিকে যাচ্ছে।
এবং এই ডাউনওয়ার্ড স্লোপিং থাকার কারণে আমার যেটা হচ্ছে যে উই ক্যান ফাইন্ড আউট দ্যাট ইজ দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি। এবং এখন আমরা হয়তো এটা আরো ভালোভাবে বুঝি যে আপনার হচ্ছে গিয়ে নেগেটিভ রিলেশনশিপটা কেন আছে। ক্লাসের টাইমটা কি চেঞ্জ করা যায়? ক্লাসে টাইমিং চেঞ্জের ব্যাপারে লাইক কখন চাচ্ছেন আপনারা? যখন 8:30 বাজে না হবে। অলরেডি মাইক্রোতে আপনারা এটা প্র্যাকটিস করেছেন যে উই প্র্যাকটিস দ্যাট ইজ ভিডিও প্রেজেন্টেশন। আমরা প্রেজেন্টেশনটা মেক করেছিলাম ভিডিওতে, যে আমি টপিক সিলেক্ট করা ছিল সেটা স্পেসিফিক টপিকের উপরে আমরা ক্যামেরার সামনে কথা বলেছি, দেন আমরা ভিডিওটা মেক করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সেটা একটা গ্রুপ প্রেজেন্টেশন ছিল, অর্থাৎ গ্রুপ ওয়াইজ আপনাকে কাজটা করতে হয়েছিল। এখানে আমি অবভিয়াসলি মাইক্রো ইকোনমিক্স এর স্টুডেন্টদের কাছে অনেক সাপোর্ট পেয়েছে, তারা খুব অ্যাক্টিভলি বিষয়টাতে পার্টিসিপেট করেছে, খুব সুন্দরভাবে ভিডিও প্রেজেন্টেশন মেক করে আমাকে সেন্ড করেছিল। এইবার আমাদের প্রেজেন্টেশন সেশনটা হবে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, কিন্তু একইভাবে আমার ভিডিও প্রেজেন্টেশনে আমি আপনাদের কাছ থেকে নিব। সেটাতে আমাদের সুবিধা হচ্ছে কি যে ক্লাস টাইমটা আমরা সেভ করতে পারি, এবং সেখানে আপনার আসলে রিক্যাপ করার পসিবিলিটি থাকে যে আমি একবার প্রেজেন্টেশন দিলাম ভালো হলো না, আবার একবার মেক করে আমাকে পাঠাচ্ছে, আপনি একটা বেস্টটা আমাকে পাঠাতে পারবেন। এই আপনার এন্ড থেকেও যেমন সুবিধা থাকছে, আমার এন্ড থেকেও সুবিধা থাকছে। তো টপিক নিয়ে আমি বলেছিলাম যে এসডিজির যে গোলগুলো আছে, 17 গোলস আছে, সেই গোলস গুলোর উপরে আমরা হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন দিব। এবং সেক্ষেত্রে আমার ক্লাসে যদি 30 জন স্টুডেন্ট থাকে তাহলে আমি ওই যে সিরিয়াল ওয়াইজ আসবো 1 to 30, এইভাবে হচ্ছে গিয়ে 1 to 7 প্রথম 17 জন একটা গোল পাবেন, আবার 18 নাম্বার স্টুডেন্ট থেকে আবার হয়তো রিপিটেড হয়ে আসবে। তো যেটা বলতে চাচ্ছিলাম, প্রেজেন্টেশনটা ভিডিও প্রেজেন্টেশনটা মেক করার জন্য অনেক প্ল্যাটফর্মই তো আছে। একটা খুব মজার একটা প্ল্যাটফর্ম আমরা খুঁজে পেয়েছি, হুইচ ইজ প্রেইজি। সো প্রেইজি প্রেজেন্টেশনে আমাদের যেটা সুবিধা সেটা হচ্ছে গিয়ে যে আপনি চাইলে আপনার প্ল্যাটফর্মটা এমন হবে যে আপনি স্লাইড শেয়ার করছেন, সাথে আপনাকে ব্যাকগ্রাউন্ডে দেখাও যাচ্ছে, এবং একই সাথে আপনি স্লাইড গুলোকে আপনার ব্যাকগ্রাউন্ডে শেয়ার হতে থাকছে। তো প্রেজে নিয়ে আমি আপনাদের কিছু বেসিক ক্লাসে ওরিয়েন্টেশন দিব যে কিভাবে প্রেজে দিয়ে আপনি ভিডিও প্রেজেন্টেশন মেক করতে পারবেন। তো তার আগে আপনার দরকার হচ্ছে কি প্রেজিতে লগ ইন করা এবং প্রেজি সম্পর্কে কিছু বেসিক আইডিয়া রাখা। তো এটার জন্য আমি আপনাদের জন্য একটা ভিডিও টিউটোরিয়াল মেক করেছি, আমি আজকে আপনাদের গুগল ক্লাসরুমে সেটা দিয়ে দিব। সো ওখান থেকে আপনি একটু দেখে নেবেন হাউ টু লগ ইন প্রেজি ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ফ্রি অ্যাকাউন্ট। তো এইভাবে সবাই হচ্ছে কি প্রেজিতে একটা লগ ইন মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। আমি হয়তো প্রত্যেকটা ক্লাসে কিছু যেমন আমি একটু দেখিয়ে দিই, ওইভাবে একটু বেসিক ওরিয়েন্টেশন দিব যে প্রেজিতে অপশনস গুলো কি, এবং দেন আবার একটা ভিডিও টিউটোরিয়াল আমি আপনাদের জন্য মেক করবো যেখানে আমি দেখিয়ে দিব যে কিভাবে প্রেজি দিয়ে আপনি চাইলে একটা ভিডিও প্রেজেন্টেশন নিজেই কারোর হেল্প ছাড়াই নিজে একটা ভিডিও প্রেজেন্টেশন মেক করতে পারেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।